রুয়াবদার সৌজন্যে প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা প্রতিদিন দেখছি যে বাংলাদেশে একজন, দুজন, তিনজন, কোনো সময় 9 জন, কোনো সময় 10 জন, এভাবে করে কিন্তু প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ না কেউ মারা যাচ্ছেন। এখন পর্যন্ত 155 জনকে আমরা হারিয়েছি আমাদের দেশে। বিশ্বব্যাপী তো 2,17,000-এর বেশি মানুষ মারা গেছেন। আমরা যতটুকু জেনেছি, আমাদের সাথে একজন সিনিয়র কনসালটেন্ট আছেন। আপনারা জানেন যে করোনা ভাইরাস নিয়ে প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানে আমরা একজন সিনিয়র কনসালটেন্ট, একজন ডাক্তার রাখি, যারা আপনাদের জানার বিষয়গুলোর উত্তর দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে উপস্থিত আছেন গুলশান আরা বেগম। তিনি সিনিয়র কনসালটেন্ট, এভার কেয়ার হসপিটাল, গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। মূলত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে কিন্তু করোনা ভাইরাস একদম জেকে বসেছে একরকম, একদম লকডাউন চলছে সব জায়গায়। সব ধরনের সচেতনতার কথা সবাই বলছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনারাও বলছেন। মূলত যেহেতু এখন সবাই তো সব জায়গায় সব সাবধানতা অবলম্বন করছে, কিন্তু যারা গর্ভবতী, বিশেষ করে যারা গর্ভবতী আছেন, তারা আসলে কি ধরনের ঝুঁকিতে আছেন এই মুহূর্তে বাংলাদেশে, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। গর্ভবতী পেশেন্টের, নর্মাল পেশেন্টদের যেরকম হয় সেরকমই, এর থেকে যে এক্সট্রা বেশি যে কিছু হবে সেটা না। তবে গর্ভবতী অবস্থায় পেশেন্টরা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড থাকে, যার জন্য তাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি বলেন যে অ্যান্টিনেটাল কেয়ার, মানে পেশেন্টরা গর্ভবতী চেক আপে কীভাবে আসবে, এটা একটা খুব ভালো জিনিস। যে নর্মালি আমরা সাধারণত আসতে বলি ডেট পার হয়ে যাওয়ার, তার পিরিয়ডের ডেট পার হয়ে যাওয়ার 15 দিনের ভিতরে। কিন্তু এখন যেহেতু করোনার এই অবস্থা সারা দেশে, কাজেই ওনারা 15 দিন পরে আসার দরকার নেই, 3 মাসের ভিতরে আসুক। কিন্তু তার আগে যদি ওনারা চান যে টেলিমেডিসিনে আমাদের সাথে কথা বলবেন, সে কথা বলে নিয়ে তারপরে আসতে পারেন। অনেক পেশেন্ট আছে কিন্তু তাদের দেখা যায় হিস্ট্রি আছে, যে 2-3টা মিসক্যারেজের হিস্ট্রি, তো তখন আবার তাদের নর্মাল যে ওষুধ তার সঙ্গে কিছু এক্সট্রা মেডিসিন, তারপরে ইনজেকশন নিতে হয়। কাজেই এই ধরনের হিস্ট্রি যাতে থাকবে, তারা ডেট পার হয়ে যাওয়ার 10-15 দিনের ভিতরে আসা উচিত তাদের। আচ্ছা, এই বিষয়ে আরো আলাপ আছে। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নেব। দর্শক, আপনার পরিচয় দিয়ে টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি নাম থেকে বলছি জি যে আমার পরিবারের বুক ব্যথা, তাকে এখন এই মুহূর্তে কি চিকিৎসা করা যায়? কেননা ধরুন সব দেশের জন্য করোনা আক্রান্ত, অনেকে ভয়ে ঘরতে ভালো হচ্ছে না, তাই চিকিৎসা মানে এখন কি করা যায়? করণীয় আপনি কি প্রশ্নটি পেয়েছেন? বুকে ব্যথা মনে হয় বলছেন উনি। বুকে ব্যথার বিষয়ে বলছেন আপনি? আচ্ছা, শুধু বুকে ব্যথা আছে, সেটার জন্য কি করবে? ধন্যবাদ আপনাকে। বুকে ব্যথা পেশেন্টের বয়স কত এটা জানলে ভালো হতো। আচ্ছা, তো যেমন ধরেন ওনার হিস্ট্রি যদি থাকে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, চেস্ট পেন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাসিডিটি হলেও বুকে ব্যথা হয়। তো নর্মাল যে অ্যাসিডিটির ওষুধ প্যান্টোনিক্স আছে, অমিপ্রাজল আছে, এগুলা খাক। কিন্তু যদি দেখা যায় একদম বুকের মাঝে বেশ চাপা চাপা ব্যথা হচ্ছে, ব্যথা বাম দিকের হাতে রেডিয়েট করছে, যাচ্ছে, তাহলে আমার মনে হয় একজন কার্ডিওলজিস্টের সাথে কথা বলাই ভালো। আচ্ছা, এই সময় আমরা গর্ভবতী মায়েদের বিষয়ে কথা বলছি। এই এখন তো রোজার মাসও শুরু হয়ে গেছে। সব মিলিয়ে তারা কি এই মুহূর্তে তো রোজা রাখতে পারবে না, কিন্তু তাদের এই মুহূর্তে শারীরিক সমস্যাগুলো কি কি দেখা দিতে পারে? না, গর্ভবতী মহিলারা রোজা রাখতে পারবে, কিন্তু যদি কারো অনেক বেশি ডায়াবেটিস থাকে, ইনসুলিন নিচ্ছেন, অথবা অনেক বেশি প্রেশারের ওষুধ 3-4 বারও অনেক সময় খেতে হয়, তো ওই পেশেন্টগুলা না রাখাই ভালো। কিন্তু নর্মালি সব পেশেন্টই রাখতে পারবে। কিন্তু আমরা বলে দিই যে রোজা রেখে যদি আপনার খুব খারাপ লাগে অথবা বাচ্চার মুভমেন্ট আপনি কম পান, তখন আপনি রোজা ভেঙে ফেলবেন। তাছাড়া রোজা রাখতে পারবে। যাদের অনেক পেশেন্ট আছে প্রেগনেন্ট উইথ ইউটিআই, মানে ইউরিনে ইনফেকশন হয়, এই পেশেন্টগুলোও রোজা রাখলে অসুবিধা হয়, যেহেতু সারাদিন পানি খাচ্ছে না। কাজে যাদের ওরকম হিস্ট্রি আছে যে ইউরিনে ইনফেকশন হয় প্রেগনেন্সিতে, বারবার, আগেও একবার হয়েছে, তাদের রোজা রাখা নাই ভালো। তাদের কি খাবারের ব্যাপারে কোনো সচেতনতা দরকার আছে কিনা? কারণ আমরা বাঙালিরা সাধারণত ভাজা পোড়ায় অভ্যস্ত ইফতারিতে, এবং সেহরিতে আমরা গরুর মাংস, কোনো একটা মাংস বা মাছ রাখছি, কিন্তু যারা গর্ভবতী আছেন তাদের জন্য আমরা জানি যে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, সেখানে তারা কি সাবধানতা অবলম্বন করবে? ভালো প্রশ্ন এটা। গর্ভবতী মায়েদের যেটা সুষম খাদ্য, যেটা ওইটা খাওয়া উচিত।
ভাজা পোড়া বেশি না খাওয়া উচিত। আর এখন যেহেতু বলতেছে যে যেহেতু কোনো ওষুধ নাই, ভ্যাকসিনও বের হতে অনেক সময় লাগবে, কাজে ইমিউনিটিটা গ্রো করতে হবে পেশেন্টদের। এর জন্য ফলমূল বেশি করে খেতে হবে, ভিটামিন সি যুক্ত ফলমূল। এবং ভাজা পোড়া তো খাবেই না, বাইরের খাবার তো এখন একদমই খাওয়া উচিত না, বাসায়ই খাবে এবং যেগুলো ইজিলি ডাইজেস্ট হয় ওই খাবারগুলো খাওয়া উচিত। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন যে অনাগত সন্তান করোনায় আক্রান্ত হওয়ার কোনো রকম ঝুঁকি আছে কিনা, যদি মা করোনায় আক্রান্ত হয়ে যায়, আল্লাহ না করুক, সেই ক্ষেত্রে আসলে এই কি করোনা ভাইরাস আপনি জানেন এটা একদম নতুন, এখনো কোনো স্টাডি এখনো হয় নাই। তবে ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে, মা যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সির মাধ্যমে যখন বাচ্চার ভিতরে যায় তখন এটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর মায়ের কাছ থেকে ডেলিভারির সময়ও অনেক সময় যেতে পারে, অনেকগুলো ভাইরাস আছে যায়, কিন্তু করোনা যেহেতু নতুন এই সম্বন্ধে এখনো কোনো স্টাডি হয়নি, কাজে আমরা এখনো জানি না, হয়তো আগামী বছর এগুলো সব আমরা জানতে পারবো। আর তারপরেও সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আলাদা সাবধানতা কি কি অবলম্বন করতে পারে এই মুহূর্তে, যাদের তার ছোট বাচ্চা এবং অনাগত বাচ্চাটাকে আমি ধরিরা, সেক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করবে? মা যেমন একটা খুব ভালো বলেছেন, মা যেমন এখন বাসার বাইরে যাবেই না, তারপরে আপনার এখন মোটামুটি সবাই জানে এগুলা, তারপরেও বলছি যে হাত ধুবে, ভালো হাইজিন মেনটেন করবে, হাত ভালো করে ওয়াশ করতে হবে 20 সেকেন্ড ধরে। তারপরে হাঁচি কাশি আসলে ওটা যে বেন্ড অফ এলবো দিয়ে অথবা টিস্যু পেপার ইউজ করে সেটা আবার একটা বিনে ফেলতে হবে, যেটা ক্লোজড বিন। এই আর খাবার দাবারটা ভালো করে খেতে হবে। আর যারা বাসায় যদি এমন হিস্ট্রি থাকে যে কেউ বাইরে থেকে আসছে, তাহলে তার কন্ট্যাক্টে না যাওয়া, এবং বাসায় যদি কেউ থাকে যে পজিটিভ, ওই পেশেন্টের কন্ট্যাক্টেও যাবে না, একদম তার থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, আর এখন টেলিমেডিসিন তো খোলা আছে, কিন্তু তারপরেও যদি তারা মনে করে যে তারা যে ডক্টরকে আগে থেকে দেখিয়ে আসছেন তাকেই দেখাবেন, সেই ক্ষেত্রে কি করণীয়, এই বিষয়ে জানবো। তার আগে একজন দর্শক আছেন, প্রশ্নটি নিব। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আমার বাড়ি আমরা 5 জন ফ্যামিলি। জি, দেখা যাচ্ছে একজনের করোনা হয়েছে, মানে হয়নি, আমার বাড়িটা লকডাউন করছে। আচ্ছা, লকডাউন করে আমার বাড়ি থেকে আর কেউ বেড়াতে পারবে? আমি এই কথা প্রশ্নটা কি? আচ্ছা, মানে ওনার বাড়ি লকডাউন আছে, 5 জন মেম্বার, একজন কি বের হতে পারবে কিনা বাজার করার জন্য বা এই করার জন্য? যদি বের হয় তাহলে সেক্ষেত্রে সে সাবধানতা অবলম্বন কি করবে? হ্যাঁ, অনেক বাসায় কিন্তু আছে যে তরি তরকারি, মাছ মাংস নিচেই নিয়ে আসে, কিন্তু হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে নিচের থেকে উপরে ফোন করে দিলে, আমাদের যেমন ওইখানে আমরা ফোন করে দিই, নিচের থেকে এসে বাসায় দিয়ে যায় যে আমি এতগুলা ডিম কিনবো, এত মাছ, ওই মাছ কিনতে চাই, সবজি এটা কিনবো, ফ্রুটস এটা কিনবো। আর যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে তো একজনকে অবশ্যই বাইরে যেতে হবে, অবশ্যই উনি মাস্ক ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স যেটা ওইটা মেনটেন করবেন। এবং বাসায় যখন আসবেন উনি, তখন প্রথমেই হাতটা ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং সোজা বাথরুমে যে পুরা ড্রেস চেঞ্জ করে একদম গোসল করে ফেলবেন। আচ্ছা, আমি যে প্রসঙ্গটা জিজ্ঞেস করছিলাম যে পেশেন্ট আগের যে ডক্টরকে দেখাচ্ছিলেন তাকে যদি এখন দেখাতে চান, এখন তো খুব সহজ না সবকিছু, কি করবেন উনি, করণীয়? আগে যিনি যাকে দেখাচ্ছেন উনি যদি তাকেই দেখাতে চান, তাহলে ওই হসপিটালে যদি টেলিমেডিসিনের ব্যবস্থা থাকে, অথবা ওই ডক্টর যদি পার্সোনাল ফোন নাম্বার দিয়ে থাকে, তাহলে কথা বলে, তাহলে উনি ওনার সাথে কথা বলে সেই মতো নিতে পারে। অনেকগুলো রুটিন চেকআপও থাকে, সেই রুটিন চেকআপগুলো আসলে কিভাবে কি করবে? রুটিন চেকআপ মানে আপনি প্রেগন্যান্ট পেশেন্টদের কথা বলছেন? জি জি জি। আচ্ছা, রুটিন চেকআপ নরমালি যে রুটিন চেকআপ আমরা করি, যে ডেট পার হয়ে গেলে আসবে, তারপরে প্রতি মাসে মাসে আসবে 28 উইকস পর্যন্ত, 28 উইকস থেকে 2 উইকস ইন্টারভেলে আসবে এবং 36 উইকস হলে প্রতি উইকে আসবে। কিন্তু এই করোনার ভিতরে এত ঘন ঘন আসার দরকার নাই। যে পেশেন্টের ডেট পার হয়ে গেল, টেলিফোনে কথা বলে, যদি ওরকম স্কোপ থাকে টেলিমেডিসিন কথা বলে, যদি তার কোনো পেন না থাকে, যদি কোনো মিসক্যারেজের হিস্ট্রি না থাকে, যদি ব্লিডিং না থাকে এই প্রেগন্যান্সিতে, তাহলে আর একটু পরে আসুক, 10 উইকস 12 উইকসে আসুক। আর যেটা 2 উইকস ইন্টারভেলে 28 উইকস থেকে আসছিল, সেটাও আর একটু ডিলে করুক, 1 মাস পরে আসুক, কোনো অসুবিধা নেই। বাট ওনার কনসালটেন্ট ডক্টরের সাথে কথা বলতে হবে, কারণ এখন আমরা অনেক পেশেন্ট পাই কিন্তু আইভিএফ এর পেশেন্ট। আমি যেমন কালকে 2টা পেশেন্ট সিজার করলাম, 2টা পেশেন্টই আইভিএফ, অনেক ডায়াবেটিস। কাজে এই পেশেন্টগুলো ধরেন আমি যদি বলি যে 2 সপ্তাহের পরিবর্তে 1 মাস পরে আসেন,
তাহলে কিন্তু হবে না, এনাদের দেখতে হবে। কাজে 2 সপ্তাহের জায়গায় 3 সপ্তাহ আসতে বলি, 3 সপ্তাহ পরে। আর 36 উইকস হয়ে গেলে যারা হাই রিস্ক পেশেন্ট, ডায়াবেটিস আছে, প্রেশার আছে অথবা আইভিএফ প্রেগন্যান্সি, এদেরকে ওই 1 সপ্তাহের জায়গায় 10 দিন পরে আসতে বলি। তারপরে এটা দেখে আমরা প্ল্যান করি যে আমরা সিজার করব নাকি নর্মাল ডেলিভারিতে যাব। আচ্ছা, আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, বলুন। আমার সমস্যা হচ্ছে গত 6 তারিখে হালকা একটু জ্বর ছিল, শ্বাসকষ্ট ছিল। তারপরে আমি করোনা চেক আপ করেছি, নেগেটিভ আসছে। তারপরে মোনাস্টেন খাইছি, নাপা এক্সট্রা খাইছি, অ্যামোক্সিসিলিন খাইছি, সমাধান হয়ে গেছে। তারপরে গত 4 দিন আগে হালকা একটু জ্বর আর গলার মধ্যে কি যেন আটকে যায়। শ্বাসকষ্ট নাই, বাট আর অন্য কোনো সমস্যা নাই। আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। ওনার ওই যে একবার জ্বর হয়েছিল এবং শ্বাসকষ্ট ছিল, সেটা নাপা খেয়েছেন, হয়ে গেছে। এখন আবার দেখা দিয়েছে, আবার গলা একটু বলে কি জ্বর যেন এবং আটকে গলায় থাকে কি এরকম জানি মনে আটকে হচ্ছে। যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, গলায় সাধারণত কি জানি আটকে যাচ্ছে, মনে হয় এটা সাধারণত অ্যাসিডিটি হলে এরকম হয়। আচ্ছা। মনে হয় যে গলার কাছে কি জানি টুপলা হয়ে আছে, আটকে যাচ্ছে। তো উনি অ্যাসিডিটির যে ওষুধ, যেমন অ্যান্টাসিড লিকুইড আছে, ওইটা খেতে পারে 2 চামচ করে 3 বার, অথবা অমিপ্রাজল, প্যান্টোনিক্স যে ওষুধগুলা পাওয়া যায় বাজারে, তো সেগুলা দিনে 2 বার 20 মিলিগ্রাম খেয়ে এটা দেখুক। আর জ্বর যদি আবার হয়, আরও 2-3 দিন উনি ওয়েট করুক। যদি দেখা যায় যে জ্বর বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওনার ভমিটিংয়ের ভাব হচ্ছে, অনেক সময় ডায়রিয়া হয়, এই সমস্ত যদি হয় সিমটম, তাহলে একজন ডক্টরের সাথে ওনার পরামর্শ করা উচিত। আর যদি দেখা যায় অ্যাসিডিটির ওষুধ খেয়ে ওনার ওইটা চলে গেল, তাহলে আর কোনো তার তো সমাধান হয়ে গেল। আপনার এভার কেয়ারের কি অবস্থা এখন? কি সব ধরনের রোগী কি আপনারা দেখছেন, নাকি রোগী দেখার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে, কোনো কিছু মেইনটেইন করছেন আপনারা? কি অবস্থা? আমরা এভার কেয়ারে ওপিডি পেশেন্ট যাদের, তাদের আমরা রোস্টার ডিউটির মাধ্যমে, যেমন আগে যেমন প্রতিদিনই বসতাম, এখন আমরা 2 দিন এরকম বসছি। এবং টাইমও আগে যেমন 10টা থেকে একদম 5টা ওরকম না, এখন 11টা থেকে 2:30 অথবা 3টা পর্যন্ত বসি। এর ভিতরে যদি দেখা যায় আরও পেশেন্ট আসছে, তাহলে যতক্ষণ লাগে শেষ হতে 4টা 5টাও বেজে যায়, ওরকম দেখি। এটা গেল নর্মাল। আর ইমার্জেন্সি পেশেন্ট, এই 2 দিন তো আমি আসি, পেশেন্ট দেখছি। তবে ওই যে ওইটা যেটা বললাম যে পেশেন্ট মাস্ক পরে আসে, আমি একটু দূরেই বসাই ওদের। ওনাদের কথা বলি না, আমার কথাই বলি যে আমরা যেহেতু ডক্টর, আমাদের কাছে অনেক ধরনের পেশেন্ট আসে, আপনি একটু দূরে বসেন, আপনার জন্য ভালো। পেশেন্ট এরকম শোনে। এবং আগে যেমন 2-3 জন অ্যাটেন্ডেন্স সঙ্গে আসতো, এখন পেশেন্ট একাই আসে যারা একটু ভালো, আর সঙ্গে অথবা একজন আসে সঙ্গে, ম্যাক্সিমামই একাই আসে আমাদের পেশেন্টগুলা। এইটা। আর ইমার্জেন্সি আমাদের ডিউটি রোস্টার আছে, আমরা 4 জন কনসালটেন্ট, ওরকম 3 দিন পর এক একজনের ডিউটি। ওরকম যদি পেশেন্ট আসে, তাহলে আমরা আসি, যেমন রাতে আসে, সন্ধ্যায় আসে। ধরেন আমি ডিউটি করে চলে গেলাম, আমি মাঝে যেমন এই রবিবারের আগের রবিবারে আমি পেশেন্ট দেখে তারপরে একটা ওটি করে গেলাম, আবার সন্ধ্যার সময় আবার আসলাম একটা ওটি করতে, আবার রাত্রে 2টার সময় আবার আসলাম। আচ্ছা। তো এরকম করতে হয়। এবং রুটিন যে পেশেন্টগুলা, গাইনি পেশেন্ট, যেমন ধরেন ইনফার্টিলিটির পেশেন্ট আসে আমাদের কাছে, তারপরে কিছু পেশেন্ট আছে টিউমার, অপারেশন লাগবে, বাট ওরকম কোনো এখন সিমটম নাই, ব্লিডিং নাই, ব্যথা নাই, তাদেরকে আমরা বলে দিই করোনার একটু হোল্ড করার জন্য, কিছুটা অপেক্ষা করে দেখি। কিন্তু সব ধরনের সার্জারি ব্যবস্থা তো আপনাদের প্রস্তুত আছে, যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে আপনারা যেতে পারছেন। ধন্যবাদ। আমরা একটা ভালো কথা বলেছেন, যে পেশেন্টের ধরেন গাইনি পেশেন্ট কিন্তু সার্জারি লাগবে, তাদের আমরা করোনা টেস্টটা করেই নেই। আচ্ছা, এখানে আসার পর করোনা টেস্ট করে নিয়ে তারপর অন্যান্য চিকিৎসা। ধন্যবাদ। আমরা একটু বিরতি নিব এই পর্যায়ে। বিরতি থেকে ফিরে এসে আরো অনেকগুলো টপিক আছে, সেগুলো আলোচনা করব। দর্শক, প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে গুলশান আরা বেগম আছেন, সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হসপিটাল। আমরা বিরতিতে যাবার আগে বেশ কিছু বিষয় আলোচনা করছিলাম। মূলত একটা বিষয় কিন্তু এখন খুব শঙ্কা জায়গায়, যে জায়গায় জায়গায় ডাক্তাররা কিন্তু আক্রান্ত হচ্ছেন। যদি ডাক্তাররা আক্রান্ত হন এবং একে একে সব জায়গায় যদি ছড়িয়ে যায়, তাহলে মূল ঝুঁকিটা আমরা কোন দিকে দেখতে পাচ্ছি, কি বলবেন? হ্যাঁ, দেখুন, অনেক হসপিটালে আছে, কিন্তু আমি মাঝে একদিন শুনলাম যে
বলছে যে সবার আসতে হবে, আপনার ডক্টরদের সবার আসতে হবে। তো সবার তো আসার দরকার নেই। যদি রোস্টার ডিউটি করে নেয়, যে কনসালটেন্ট যদি ধরেন 4 জন 5 জন থাকে, সপ্তাহে 2 দিন একজন আসলো, 2 দিন আরেকজন আসলো, 2 দিন পরের জন আসলো, এভাবে যদি নেয় তাহলে আপনার ইনফেকশনের চান্সটা কমে যাচ্ছে, সবাই একসঙ্গে ইনফেক্টেড হচ্ছে না। আর যদি প্রপার প্রোটেকশন নেয়, যেমন যদি ইনফেক্টেড পেশেন্ট থাকে, সাধারণত বাইরে তো ইনফেক্টেড পেশেন্ট ডিল করা হয় না, কিন্তু আমরা তো জানি না যে পজিটিভ, কারণ অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকতে পারে। ওরকম যদি সন্দেহ হয় যে পেশেন্টের থাকতে পারে, যেমন জ্বর আছে, একটু কাশি আছে, প্রেগনেন্ট, সিজার লাগবে, তখন আমার মনে হয় ব্লাড টেস্ট করলে বোঝা যায় অনেক সময়, যেমন টোটাল কাউন্ট কমে, নিউট্রোফিল কাউন্টটা কমে যায়। আর যদি ওরকম কাশির হিস্ট্রি থাকে তাহলে আমরা একটা এক্সরেও করে নিতে পারি যে কোনো শ্যাডো আছে কিনা। এরকম যদি কিছু থাকে তাহলে একদম প্রপার প্রোটেকশন নিয়ে তারপরে তার যদি সিজার লাগে অথবা ডেলিভারি লাগে এটা করলো। আর একটা জিনিস যে এই যে ডক্টররা ইনফেক্টেড হচ্ছে, ডক্টর কমে যাচ্ছে, কিন্তু এরপরে এমন হবে যে ডক্টরই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, পেশেন্ট বেড়ে যাচ্ছে কিন্তু ডক্টর নাই। কাজেই ডক্টরদের যে ডিউটি, এটা একটু সাবধানে ইয়ে করতে হবে। আমাদের যেমন আমাদের 6 জন রেজিস্ট্রার এবং 6 জন মেডিকেল অফিসার আগে সবাই আসতো নর্মাল ডিউটির পিরিয়ডে 10টা থেকে 9টা থেকে 5টা পর্যন্ত। এখন কিন্তু আমরা সবাইকে আসতে বলছি না, একজন রেজিস্ট্রার, একজন মেডিকেল অফিসার, ওরাই আসবে, ওরাই দেখবে সব কিছু। কিন্তু এমন যদি হয় যে 2-3টা পেশেন্ট একসঙ্গে ওটি লাগছে, 2 জন কনসালটেন্টের 2টা ওটি, তখন আরেকজন অন কলে থাকে, সে আসে এবং সে কাজটা করে দিয়ে চলে যায়। এইভাবে আর কি ডক্টররা রোস্টার করে ডিউটি নিতে পারে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, প্রশ্নটি নিয়ে নেব। দর্শক, আপনার প্রশ্নটি করুন। যে প্রশ্নটা হচ্ছে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট 6 জি। মাস আর কি রানিং, তো সমস্যাটা হচ্ছে যে ওর নাক বন্ধ হয়ে থাকে, রাতে ঘুমাইতে পারে না, মানে প্রচুর হাসি লাগে প্লাস নাকটা বন্ধ হয়ে থাকে। সেক্ষেত্রে আমি কি করতাম? ধন্যবাদ। আচ্ছা, ওনার পেশেন্ট নাক বন্ধ হয়ে যাচ্ছে, ওনার ওয়াইফের 6 মাস প্রেগন্যান্সি। এইটার জন্য জাস্ট একটা ড্রপ আছে নাকের, অ্যান্টাজল ড্রপ, ওটা 2 ফোঁটা করে 2 নাকে 2-3 বার 5 দিন দিলে হবে। অথবা আরেকটা স্প্রে আছে ফ্রুটিকাসন, এটা একই জিনিস, এটাও স্প্রে, এটা 2 নাকে 2 পাফ করে দিনে 2 বার 4-5 দিন দিলেই হবে। এন্টাজল এবং এটার সাথে করোনার কোনো ভয়ের কিছু নেই। আচ্ছা, এটার সাথে কোনো সম্পর্ক নেই এবং এটার কোনো বাচ্চার পরে ইফেক্ট। আচ্ছা, আমি ডাক্তারদের যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, যে হসপিটালে ডাক্তাররা যখন আসবেন তাদের নিজস্ব কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা, সেটা কিভাবে তারা করবেন? হ্যাঁ, ডক্টররা যখন আসবে তখন তো মাস্ক তো পরবে অবশ্যই। এখন সবচেয়ে ভালো মাস্ক আপনি জানেন যে N95, ওটা তো আর অ্যাভেলেবল না আমাদের দেশে। হয়তো নর্মাল যে সার্জিক্যাল মাস্ক আছে, ওপিডিতে যদি বসে ওইটা ব্যবহার করবে, একটা ডিস্টেন্স মেনটেন করবে, যে 6 ফুটের যে ডিস্টেন্স বলে একটু দূরে বসালো পেশেন্টকে, এবং গ্লাভস পরবে। এবং গ্লাভস পরবে, এবং পেশেন্ট দেখার পরে, আমি যেমন 2-3টা পেশেন্ট দেখার পরে গ্লাভস ফেলে দিয়ে নতুন আর একটা গ্লাভস পরি, কারণ ওই পেশেন্টে যে আমি ধরলাম আমি তো জানি না ওর কিছু আছে কি। আচ্ছা, একটা প্রশ্ন নিয়ে নিই। দর্শক আছেন একজন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার সমস্যা হচ্ছে আমি যখন নিঃশ্বাসটা নিচ্ছি আমার বুকটা ব্যথা করতেছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স ধরেন 38। 38। আর কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নেই। ডায়াবেটিস, প্রেসার কোনো কিছু মানে নেই? আচ্ছা, না, আমার আর কোনো সমস্যা নেই। নিঃশ্বাস নিলে বুক ব্যথা করছে, কোনো নিঃশ্বাসের অ্যাজমার সমস্যা হিস্ট্রি নাই তো? না, কিছুই আচ্ছা, নেই। নিঃশ্বাসের সাথে অনেক সময় যদি ওরকম কারো হয়, স্পাজম হয়, তখন কিন্তু ওরকম নিঃশ্বাসের সঙ্গে একটু বুক ব্যথা করে। আচ্ছা। অথবা যেটা বললাম, ওই যে অ্যাসিডিটি থাকলেও বুকে ব্যথা করে, হয় পেটে ব্যথা বাট পেশেন্ট ফিল করে বুকে, ওরকম হতে পারে। আর যেটা হতে পারে যে ওনার যেহেতু প্রেসার নাই, ডায়াবেটিস নাই, উনি কি বলেছেন না? না, আচ্ছা, আর কোনো প্রবলেম আচ্ছা, নাই আর উনি কোনো বললেন। প্রবলেম না থাকলে আমার মনে হয় অত ভয়ের কিছু নাই। একটু অ্যাসিডিটির ওষুধ খাক, তারপরেও যদি দেখে একটু ইনহেলার নিতে পারে উনি, নিয়ে যদি দেখা যায় এটা সলভ হয়ে গেল তাহলে কিছু করার দরকার নাই। কিন্তু যদি দেখে যে না, আমি অ্যাসিডিটির ওষুধ খেলাম, একটু ইনহেলার নিলাম, কাজ হচ্ছে না, তখন একজন ডক্টরের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে উনি করতে পারেন। কথা বলে। আচ্ছা, আমি যে প্রসঙ্গটি ছিলাম যে হসপিটালগুলোর পক্ষ
থেকে এমন কোনো ব্যবস্থা করা পসিবল কিনা যেটা ডাক্তাররা এন্ট্রির সময় আপনার স্যানিটাইজ হয়ে তারা ঢুকতে পারবে, এরকম কোনো ব্যবস্থাপনা করা যায় কিনা, সেটা কিভাবে হ্যাঁ, করবে? অবশ্যই করা যায়, আমরা কিন্তু করি। আমাদের যখন আমরা ভিতরে ঢুকি তখন আমাদের ওই যে হেক্সিসল দিয়ে হাতটা ওয়াশ করি, ওরাই দেয়, আর আপনার টেম্পারেচার দেখে যে টেম্পারেচার আছে কিনা। কিন্তু এই যে পোশাক আশাকের যে বিষয়টা, সেটা তো আমি বাহির থেকে পোশাক আশাক পরে ঢুকছি, পোশাক আশাক সেটা যেটা কতটুকু আমরা যেমন করি সবারই করা উচিত। আমরা যেমন হসপিটালে ঢুকেই প্রথমে পোশাক চেঞ্জ করে ফেলি। আচ্ছা। হসপিটালের যে আমরা সাধারণত ওটি ড্রেস পরি, একটা উপরে ট্রাউজার প্যান্ট, ওটা পরি। ওটা পরার পরে আমাদের আরেকটা একদম, তো আমরা যেহেতু ওপিডিতে পেশেন্ট দেখবো, পিপি পরার দরকার নাই, আমাদের একটা সুন্দর একটা ইয়ে দেয়, বেশ বড় একটা গাউনের মতো, একদম এই পর্যন্ত হাত পুরো শরীর কভার করে ফেলছে, শরীর কভার থাকে, এবং তার সঙ্গে আমরা উপরে একটা ক্যাপ পরি, একটা মাস্ক পরি, হাতে গ্লাভস পরি। তার মানে ডাক্তারদের আসার পরে পোশাকটা পরিবর্তন করাটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু বাইরে থেকে সে ঢুকছে হসপিটালে। পেশেন্ট দেখা হয়ে গেলে সব যার সময় ড্রেসটা চেঞ্জ করে বাসার ড্রেসটা আমি পরি, এবং বাসায় ঢোকার আগে, আমার বাসায় যেমন ঢোকার আগে গাড়ি আপনার ইয়ে দিয়ে স্প্রে করে, তারপরে বাসায় যে ওঠার সময় লিফটের ওখানে হেক্সিসল আছে, হেক্সিসল দিয়ে আমি হাতটা ইয়ে করি। ঢোকার পরে আমি জুতা যেটা পরে যাই, এটা খুব ইম্পর্টেন্ট, একদম দূরে রাখি বাইরে, এবং হাতটা প্রথমে ধুয়ে একদম সোজা ওয়াশরুমে যে সব কিছু ইয়ে করে গোসলটা করে ফেলি, এবং ওই কাপড়গুলা অবশ্যই সাবান অথবা লিকুইড সোপ। অনেক ধন্যবাদ। শুধু ডাক্তার না, প্রত্যেকটা মানুষের এরকম ধাপে ধাপে কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা আরেকটি বিরতিতে যাব। দর্শক, প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আরো একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত। বিরতি পরে প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আমাদের সাথে ডক্টর গুলশান আরা বেগম আছেন। আমরা মূলত বিরতিতে যাবার আগে বেশ কিছু বিষয় আলাপ করলাম। একটা বিষয় আলাপ করতে চেয়েছিলাম যে মূলত আপনাদের কাছে ডেলিভারি রোগী যারা খুব ইমার্জেন্সি মোমেন্টে আসে, যে ডেলিভারি এক্ষুনি করা দরকার, কিন্তু আপনারা দেখছেন যে তার মধ্যে সিমটম থাকতে পারে করোনার, যে কোনো একটা কাশি বা কিছু একটা আছে, সেই মুহূর্তে আসলে এই পেশেন্টগুলো নিয়ে কি করণীয়, কি করছেন আপনারা? আচ্ছা, পেশেন্ট যেহেতু ডেলিভারির ব্যথা নিয়ে আসছে, আগে দেখা গেলো একটা বাচ্চা সিজারিয়ান, তার সিজারিয়ানই লাগবে, অথবা নর্মাল ডেলিভারি হোক, যেহেতু কাশি আছে, জ্বর আছে, ওকে আমরা একটু ব্লাড টেস্ট করি। ব্লাডের কিছু ইয়ে দেখলে বোঝা যায়, একটা এক্সরে করি, এবং এটা দেখে তারপরেও তো আমরা কনফার্ম হতে পারি না, কিন্তু তাকে একদম পুরা আমরা পজিটিভ ভেবে নিয়েই আমরা সিজার করি। যেমন সবাই পিপি পরে একদম ফুল ইকুইপ যেগুলো আছে সব কিছু পরে, সেইভাবে কনসাস ইয়ে করে, আপনার গ্লাভস 2টা পরি, আমরা সব করার পরে তারপরে যদি আমাদের টেস্ট করার ফ্যাসিলিটিস থাকে, যেমন আমাদের গতকাল থেকে আমাদের রেফার কেয়ারে কিন্তু শুরু হয়েছে, ইনপেশেন্ট যারা, তাদের যদি এরকম সাসপেক্ট মনে হয় তাহলে আমরা করতে পারি, টেস্টও করতে পারি। তো এই টেস্ট পাশাপাশি কি প্রেগন্যান্সি রিলেটেড চিকিৎসাও তো চালু থাকে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে ব্রেস্ট ফিডিং এর বিষয়ে অনেকেই জানতে চান মূলত এই সময়ে কিভাবে, বিশেষ করে মা যদি কোনোভাবে করোনা আক্রান্ত হয়, পজিটিভ হয়, তাহলে সে কিভাবে ব্রেস্ট ফিডিং করে? ভালো কোশ্চেন এটা। মা যদি পজিটিভ হয় তাহলে 3টা বলে কথা, এটা থেকে বলছে যে এক, মা যদি পজিটিভ হয় তাহলে মাস্ক পরবে, হাত ভালো করে ধুয়ে নেবে সাবান দিয়ে, এবং ব্রেস্টও ক্লিন করবে, করে বাচ্চাকে ফিডিং দিবে, বাট তার মুখটা অন্যদিকে ফিরে থাকবে, যেই ব্রেস্টটা দেবে তার অপোজিটে। এইভাবে, এইটা গেল একটা। 2 হচ্ছে, অনেক সময় যদি পেশেন্টরা একটু ইয়া হয় যে না আমি এইভাবে দিতে পারছি না, কি পারবো না, তখন আমরা বলি এক্সপ্রেস করে দুধটা অন্য কেউ খাওয়াই দিবে। এবং আপনি জানেন যে এত ছোট বাচ্চার সাধারণত করোনা হয় না। জি, এটা একটা। আর আরেকটা আছে যে অন্য কোনো মা যদি আশেপাশে থাকে যার বাচ্চা আছে, ব্রেস্ট ফিডিং করতেছে, সেই মাও দিতে পারে, বাট এটা খুব রেয়ার। এবং এই মায়ের যদি দুধ না হয়, কারণ প্রথম 3 দিন কিন্তু খুব একটা দুধ হয় না মায়ের, একটু কসকস যায়, অনেকেই কমপ্লেন করে দুধ পাচ্ছে না, বাচ্চা কাঁদছে, তখন আর্টিফিশিয়াল ফিডিং হয় দিতে পারে। অথবা কোনো মা যদি ওরকম থাকে বাসায় যে আরেকজন জায়ের বাচ্চা হলো, তার বাচ্চা দুধ পাচ্ছে, এটাও কিন্তু দিতে পারে যদি উনি চান। আচ্ছা, সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে তো বাচ্চা আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো রিস্ক কি থাকে?
এইটা এখনো আসলে নতুন, যেহেতু কোভিড-19 এটা এখনো স্টাডিতে ওরকম কিছু আসে নাই, তবে সম্ভবত না, কারণ যেহেতু বলেছে যে খাওয়া যাবে ব্রেস্ট মিল্ক, কাজে যাওয়ার এখন কথা পর্যন্ত না। ওরকম এখনো কোনো কিছু পাওয়া যায় না। আসে নাই। মূলত যারা খুব রিস্কি, বিশেষ করে জটিল সমস্যাগুলো নিয়ে প্রেগন্যান্সি মেনটেন করছেন, তাদের সাবধানতা কতটুকু, বিশেষ করে এক্সট্রা সাবধানতা তারা কি নিতে পারে এই সময়? জটিল মানে কোন ধরনের মানে patient? বিভিন্ন ধরনের রোগ শোক নিয়েও তারা কিন্তু প্রেগন্যান্সি কন্টিনিউ জি, করছেন, জি। যেটা তার জন্য risky। ডায়াবেটিস আছে, হ্যাঁ, প্রেসার হ্যাঁ, আছে, হ্যাঁ। অথবা আইভিএফ প্রেগন্যান্সি Right. হতে পারে, অথবা অনেক পেশেন্ট আছে যে আগে 2-3টা মিসক্যারেজ Miscarriage ছিল। হ্যাঁ, তারা তো সাবধানে, নরমাল যে পেশেন্টগুলো সাবধানে যেরকম থাকবে, যেমন হাত ধুবে, মাস্ক ইউজ করবে, বাইরে তো যাওয়াই উচিত না, ঘরেই থাকবে, নেহাত যদি প্রয়োজন পড়ে যেমন হসপিটালে যাবে তখন সে মাস্ক পরবে, ভিতরে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে, এবং ডক্টরের কাছে গেলেও ওই দূরত্বটা মেনটেন করবে। এবং আরেকটা একটা কথা আপনাকে বলতে চাই, এখন কিন্তু অনেক হসপিটাল বন্ধ। জি। আমি যেমন সেদিন একটা পেশেন্ট পেয়েছি, সে বাইরে একটা হসপিটালে দেখায়, ওই হসপিটাল 1 মাস ধরে বন্ধ এবং সে দেখাতে পারছে না, এবং তার অনেক ডায়াবেটিসের জন্য অনেক ইনসুলিন নিচ্ছে সে, মানে আমরা শেষ করে দিব জি, একদম সংক্ষেপে। অনেক ইনসুলিন নিচ্ছে, 100 ইউনিট করে নোভোর্যাপিড, আর লেভিমিড হচ্ছে 86। তো এরকম হলে এত ইনসুলিন নিলে কিন্তু ঝামেলা হতে পারে নিজে নিজেই যদি করে। অনেক এর ধন্যবাদ, জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, admission নেওয়া উচিত। জনাব ডক্টর রওশনারা বেগম, আজকে আপনি আমাদের, সরি, গুলশানারা বেগম, আপনি আমাদের সময় দিলেন আজকে এবং অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও দর্শক, প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আজকে পর্ব থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।